এই মুহূর্তে কোন ব্রেকিং নিউজটা যেটা যেটা বাংলার মানুষের জানা উচিত এই ন্যায় সংহিতার যে নতুন সেকশনগুলো নিয়ে নতুন আইন অনুসারে এই মুহূর্তে ইলেকট্রনিক কমিউনিকেশনকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ব্রিটিশ আমলের যে আইন, সেই আইনে যে বড় পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনগুলো কি কি আমরা জবাব চাই বাংলাতে আপনাকে দেখাচ্ছি। বৈদ্যুতিন মাধ্যমের তথ্য আদালতে গ্রহণযোগ্য এখন থেকে, অর্থাৎ ইলেকট্রনিক এভিডেন্স। ব্রিটিশ আমলের যে আইন ছিল সেখানে হোয়াটসঅ্যাপ, ফোন কল বা স্ক্রিনশটকে গুরুত্ব দেওয়া হতো না। এক্ষেত্রে দাঁড়িয়ে কি তার মানে হবে বৈদ্যুতিন মাধ্যমের তথ্য, সেই তথ্যগুলোকে কি গুরুত্ব দেওয়া হবে? সোশ্যাল মিডিয়ার ছবি গ্রহণ করা হবে, হোয়াটসঅ্যাপ চ্যাটও এখন গ্রাহ্য হলো। অনেকগুলো জিনিস সত্যি যেগুলো, হ্যাঁ ঠিক ঠিক অনেকগুলো প্রশ্ন, আইনজীবীদেরও অনেকগুলো প্রশ্ন, সেই প্রশ্নের উত্তরগুলো এক এক করে খুঁজবো। কিন্তু এই মুহূর্তে দর্শকরাও এই মুহূর্তে রয়েছে। একবার ফিরদৌস দা, আমি দর্শকদের প্রশ্নগুলো নিয়ে আপনার কাছে আসছি একবার। হ্যাঁ, আমার সাথে এই মুহূর্তে লেকটাউন থেকে একজন দর্শক রয়েছে। নমস্কার, আমি ময়ূক বলছি, আপনার নামটা বলুন এবং খুব সংক্ষেপে আপনার প্রশ্নটা। আমার নাম তন্ময় মন্ডল। ময়ূকদা নমস্কার, আপনারা ভালো পরিস্থিতিতে নিয়ে এসেছেন, এ নিয়ে কোনো কথা নেই। জেনারেল ডায়েরি আর জিরো এফআইআর এর মধ্যে অনেক ফারাক আছে। জিরো এফআইআর এর ভীষণ সুবিধা আছে। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আপনাকে চিন্তা করতে হবে যে পশ্চিমবঙ্গের পুলিশ করেটা কি। তারা লুটেরা নেতা, শাহজাহানদের মতো নেতাদের সিকিউরিটি প্রোভাইড করে। তারা আপনারা থানায় গেলে জেনারেল ডায়েরি নেয় না, এফআইআর নেয়। নেতা বলার পরে এফআইআর এর জন্য অনেক লোক পারবে, তারা ভোট লুটে সাহায্য করে, এছাড়া তাদের কোনো কিছুই নেই। আপনি খুব যদি ভালো করে খেয়াল করেন, একের পর এক সবাই বলছে জিরো এফআইআর এ অনেক কাজ বাড়বে, পুলিশের কাজ বাড়তেই পারে। যে আমি সেখান থেকে এফআইআর করতে পারবো, আমার এফআইআর নেবে না। আপনি কি পারবেন পিজিতে ভর্তি হতে কোনো রেফারেন্স ছাড়া? আপনি কি পারবেন কোনো থানায় গিয়ে? আমার একটা প্রশ্ন আছে অনির্বাণ ব্যানার্জির কাছে। অনির্বাণ ব্যানার্জি তো উকিল, একটা প্রশ্ন আপনি করলেন তন্ময় বাবু লেকটাউন থেকে, আমি এটা নিয়ে আলোচনা করব। ফিরদৌস দা, প্রশ্নটা হলো, আমি সহজভাবে বুঝিয়ে দিই। রেফারে মানে এটা অদ্ভুতভাবে ওনার ভোটেই আমরা জিতছি, আপনার ভোটে, সবার ভোটে জিতছে, কিন্তু নেতারা দেখুন সিস্টেমটা বানিয়ে রেখেছে। বলছেন যে কোনো রেফারেন্স ছাড়া, ময়ূকবাবু সব কিছু বুঝলাম, রেফারেন্স ছাড়া কি এফআইআর নেওয়া হবে বা মুভমেন্ট হবে, যেটা অনির্বাণ কিছুক্ষণ আগে বলছিল। সত্যিই তো এত কিছু ঢাল তলোয়ার নিয়ে মেল করলাম, মেলটা যদি সত্যি অনির্বাণ বললো ডিলিট করে দেওয়া হয়, যদি ফোন করে বলা হয় অনুব্রত দা এরকম একটা এফআইআর তো এসেছে, কি করব, কাজই শুরু হলো না। 72 ঘন্টা পরে যখন আমি ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স দিলাম তখন আমাকে চমকানো হলো। সত্যিই তো। দেখুন, আমি প্রথমেই বলি, আমরা জিরো এফআইআর নিয়ে এত নাচানাচি করার কিছু নেই। সুপ্রিম কোর্ট অনেকদিন আগেই বলেছিল এই জিরো এফআইআর এর কথা। শুধু তাই না, সুপ্রিম কোর্ট বলেছিল সমস্ত এই যে এফআইআর দায়ের হবে সেই এফআইআর গুলো 24 ঘন্টার মধ্যে ওয়েবসাইটে আপলোড করতে। কিন্তু বাস্তবে হতো না। কেন হতো না? এবং কেন? ভারতের সুপ্রিম কোর্ট বলেছে, এবং সেটা না, কোন সুপ্রিম কোর্ট? ভারতের শীর্ষ আদালত বলা সত্ত্বেও কিছু একটা বলেছে, সেইটা আমাকে আমার সন্তান নেই, আমার ভাই আছে, বোন আছে, তারাও জানে যে কোর্ট যদি কিছু না বলে তাকে কন্টেম্প্ট অফ কোর্ট, মানে আদালত অবমাননা বলে। না, সুপ্রিম কোর্ট সেটা শুধু আদালত অবমাননা সেটা যদি না করেন তাহলে হয়। সুপ্রিম কোর্ট কোনো আইন যদি ব্যক্ত করেন তাহলে সেটা ল অফ দ্য ল্যান্ড হয়ে যায়। যেমন ধরুন জিরো এফআইআর এর কথা বলেছে, দ্যাট উড বি দ্য ল অফ দ্য ল্যান্ড। যেমন ধরুন বলেছিলেন 24 ঘন্টার মধ্যে এফআইআর আপলোড করতে হবে ওয়েবসাইটে, সেটা ল অফ দ্য ল্যান্ড। কিন্তু ইন প্র্যাকটিস কি হতো? ইন প্র্যাকটিস 24 ঘন্টার মধ্যে বিশেষ এফআইআর তো কোনো দিন জীবনের জন্য আপলোড হয়নি। যেমন উদাহরণ দিয়ে বলি, যেমন একজন এই যে সোশ্যাল মিডিয়ায় কাজ করে একজন কর্মী, তার বিরুদ্ধে একটা অভিযোগ করা হলো, কিন্তু সেই অভিযোগটা আজকের দিন পর্যন্ত এখনো পর্যন্ত কিন্তু ওয়েবসাইটে আপলোড হয়নি। তার কারণ বিশেষ ক্ষমতা সম্পন্ন ব্যক্তি তিনি করেছিলেন বলে। এরকম হয়। এবার বলি, এই যে জিরো এফআইআর এর কথা আপনি বলছেন, 173 কথা বলছেন, 176টা পড়বেন। 176 ডেঞ্জারাস। তার কারণ হচ্ছে এখানে পুলিশ আধিকারিকের ক্ষমতা কিন্তু অনেক বেশি। তার কারণ হচ্ছে সেখানে বলা হলো যে আপনি তথ্যটা তো দিলেন, ইনফরমেশন দিলেন, অভিযোগ করলেন, তারপরের ভূমিকাটা হচ্ছে পুলিশ আধিকারিকের। অর্থাৎ পুলিশ আধিকারিক ইনভেস্টিগেট করবে, তারপরে যদি অফেন্সটা কনস্টিটিউট হয় তখন আসবে তার সেটা নিয়ে প্রসিড করার বিষয়। অর্থাৎ একদম না, এখানে ফ্যালাসিটা আছে।
ভালো করে বুঝুন যে আগে কি হতো, আগে ধরুন প্রাথমিকভাবে আপনি একটা অভিযোগ করলেন, সেটা এফআইআর হিসেবে ট্রিট করলো, তারপরে ইনভেস্টিগেশন শুরু হলো। এখন ইনভেস্টিগেশন করবে, তারপরে হবে। ফলে এর মধ্যে ফেলাসিটা বুঝবেন যে পুলিশ আধিকারিকদের ক্ষমতা কিন্তু আরও বেশি বাড়লো। দ্বিতীয় একটা বলি, যেটা পুলিশ স্টেট তৈরি করার একটা প্রয়াস হচ্ছে। কেন? তার কারণ হচ্ছে পুলিশের যে স্বেচ্ছাচারিতা, এই পুলিশ স্টেটের যে কনসেপ্ট, তার কারণ এটার বেশ কিছুটা সময় লাগতে পারে। আমাদের ভারতবর্ষ একটা ওয়েলফেয়ার স্টেট, ওয়েলফেয়ার স্টেটের কনসেপ্ট থেকে এই আইন বিশেষ করে সেটা পুলিশ স্টেটের দিকে নিয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে যে একদিকে এই যে ইনভেস্টিগেশন করে তারপরে সেটাকে প্রসিড হওয়া, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে যেমন ধরুন পুলিশ কাস্টডিতে থাকার সময়কাল বেশি। নাম্বার থ্রি হচ্ছে যে দেশদ্রোহ নিয়ে দেখুন নির্দিষ্টভাবে সংজ্ঞায়িত করে একটা ভেগনেস আছে, অর্থাৎ আপনাকে আমাকে পছন্দ হলো না, ঢুকিয়ে দেওয়া হলো ওই দেশদ্রোহের সংজ্ঞার মধ্যে। আপনি শুধুমাত্র মব লিঞ্চিং নিয়ে নাচানাচি করলে হবে না। মব লিঞ্চিং নিয়ে বেশ কিছু রাজ্য তারা আইন তৈরি করেছিল, চাইলে পশ্চিমবঙ্গ করতে পারত, যদি পশ্চিমবঙ্গ 2019 সালে একটা হয়েছিল, বিল এনেছিল, পাস হয়নি। যাই হোক, কিন্তু আপনার কাছেই যাবো। আজকে বিতর্কের জায়গাই নেই, আজকে একেবারে বোঝার জায়গা। বহু মানুষ জিজ্ঞেস করছেন, কিন্তু তার আগে আরেকটা ব্রেকিং নিয়ে নিই, এবং এগুলো নিয়েই আপনারা বারবার কথা বলেছিলেন বলে আমি এই ব্রেকিংটা নির্দিষ্টভাবে বিসিআরকে বলবো। ইলেকট্রনিক এভিডেন্স যেরকম আমরা দেখালাম ব্রেকিং নিউজে, তার পাশাপাশি আরেকটা বড় যে পরিবর্তন বা রিফর্ম, নির্দিষ্টভাবে বলা হচ্ছে তদন্ত প্রক্রিয়ায় ভিডিওগ্রাফি বাধ্যতামূলক। যে কোনো তদন্ত প্রক্রিয়ায় ভিডিওগ্রাফি বাধ্যতামূলক। ফিরদৌস শামীম, বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে বারবার অনেকে বলেছেন এভিডেন্স ট্যাম্পারিং হয়েছে, বকটুইতে এভিডেন্স ট্যাম্পারিং হয়েছে। ভিডিওগ্রাফি তদন্তকারীদের ব্যবহার করতে হবে অ্যাপ, এবং সেই অ্যাপে প্রয়োজনে লাইভ স্ট্রিমিং করার মতনও জায়গা তৈরি করছে। আমি জানি না এগুলো হবে কিনা, কিন্তু ব্যবহৃত হবে বিশেষ অ্যাপ। সন্মাদা, আমি এখানে একটু একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে যে কথাটা বলা, দেখুন একের পর এক বডি ক্যাম, মানে ট্রাফিক পুলিশ যেভাবে বডি ক্যাম ব্যবহার করার নির্দেশ আছে, সেরকম ভাবে আইসিজেএস পোর্টালে লাইভ স্ট্রিম করতে হবে বলা হচ্ছে। না ময়ূক, আমার একটা খুব স্পেসিফিক প্রশ্ন আছে। সমস্ত তদন্তটা ভিডিওগ্রাফির আওতায় নিয়ে আসতে হবে, তাই তো? এটা সম্ভব। আচ্ছা, না এটা রাজ্য পুলিশ করবে। কস্ট এফেক্টিভনেসটা আমি বলছি। 574টা থানা আছে এই পশ্চিমবঙ্গে। 574টা থানার মধ্যে 5 বছর আগে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 120টা থানায় সিসিটিভি 20টা দিয়ে মোড়া হয়েছিল। ভেরি রিসেন্টলি আবার 110টা থানার জন্য 38 কোটি টাকা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে চাওয়া হয়েছে, এবং সেটা কবে আসবে জানি না। তাহলে এই 120টার পরে 110টা যদি তর্কের খাতিরে ধরে নিলাম রাজ্য সরকার করলো, তাহলে 330টা থানা সিসিটিভির আওতায় টোটালি এলো। তাহলে বাকি থাকছে 344টা থানা, যেটা উইদাউট সিসিটিভি বাইরে থাকছে। যখন এই পরিস্থিতি যে থানাগুলোকে সিসিটিভির আওতায় নিয়ে আসা যাচ্ছে না, সেখানে আপনি তদন্ত কি করে ভিডিওগ্রাফির আওতায় আনবেন? আরেকটা জিনিস বড় প্রশ্ন, কিন্তু